ক্রিকেটের ইতিহাসে কিছু কিছু ম্যাচ হয় যেগুলো খেলা না, যেন এক একটা সিনেমা। আর এই সিনেমার সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টা লেখা হয়েছিল 2007 সালের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে। অস্ট্রেলিয়া তখনকার সময়ে 1 নম্বর দল। পন্টিং, হেইডেন, গিলক্রিস্ট এক একটা নাম শুনলেই শিরদাঁড়া দিয়ে কাঁপুনি দিত। আর ভারত, ধোনির নেতৃত্বে এক ঝাঁক তরুণ ট্যালেন্ট, যাদের ওপর খুব বেশি কেউ ভরসা রাখেনি। কিন্তু বন্ধুরা, ক্রিকেটের আসল মজা এখানেই, যেখানে ফেভারিটরা হেরে যায় আর আন্ডারডগরা ইতিহাস লেখে। এই ম্যাচ শুধু একটা সেমিফাইনাল ছিল না, এটা ছিল সাম্রাজ্য আর বিদ্রোহের লড়াই। এক পাশে ছিল অস্ট্রেলিয়ার পুরনো রাজত্ব, আর অন্য পাশে ভারতের নতুন প্রজন্ম, যারা নিজেদের নাম লিখতে এসেছিল ক্রিকেটের সোনার পাতায়। এই গল্পের শুরুতে হয়তো অনেকেই ভেবেছিল অস্ট্রেলিয়াই জিতবে। কি হয়েছিল সেই রাতে, চলুন জেনে নিই পুরো কাহিনীটা। শুরু হচ্ছে আমাদের আজকের এপিসোড, সাম্রাজ্য পতন। ম্যাচের শুরুতেই টসে জিতে ধোনি ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা একদম সঠিক ছিল। ভারতের তরফে ওপেনিংয়ে নামলেন বীরেন্দর সেহবাগ আর গৌতম গম্ভীর। নামগুলো শুনলে মনে হয় একদম আগুনের জুটি, কিন্তু সেই দিন যেন দুজনেই একটু চাপে ছিল। অস্ট্রেলিয়ার সামনে দাঁড়িয়ে খেলা, তার উপর সেমিফাইনালের মতো বড় ম্যাচ, কেউই ঝুঁকি নিতে চাইছিল না। প্রথম ওভারেই বল করতে আসলেন ব্রেট লি। এসেই পেসের ঝড় তুললেন তিনি। একের পর এক ঘন্টায় 145-50 কিলোমিটার বুলেট গতির বল। মনে হচ্ছিল যেন ব্যাটসম্যানদের মাথা ফাটিয়ে দেবে। সেহবাগ তো জানেনি আগ্রাসী ব্যাটসম্যান, কিন্তু সেই দিন ওর ব্যাটে সেই পুরনো আগ্রাসনটা দেখা যাচ্ছিল না। প্রথম 5 ওভার শেষে ভারতের স্কোর ছিল মাত্র 26 রান। 6 নম্বর ওভারে সেহবাগ 9 রান করেই আউট হয়ে যায়। মিচেল জনসনের বাউন্সার কাট করতে গিয়ে এজ লাগে আর বল চলে যায় সরাসরি গিলক্রিস্টের হাতে। এদিকে গম্ভীরের ব্যাটে কিছু ভালো শট দেখা যাচ্ছিল, কিন্তু রান তোলার গতি এতটাই স্লো ছিল যে ড্রেসিং রুমে তখন একটা চাপা টেনশন তৈরি হতে শুরু করেছিল। 5 ওভারে 26 রান মানে টি-20 ক্রিকেটে স্লো স্টার্ট বললেও কম বলা হয়। তবে এই স্লো স্টার্টের পেছনেও একটা কারণ ছিল। ধোনির টিমের একটাই প্ল্যান ছিল, উইকেট বাঁচিয়ে খেলা। কারণ সবার জানা ছিল পেছনে আসবে সেই আগুনের গোলা যুবরাজ সিং। 6 নম্বর ওভারে সেহবাগ আউট হওয়ার পর মাঠে এলেন রবিন উতাপ্পা। সে তখন আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করত, কিন্তু সেও প্রথম দিকে একটু দেখে শুনে খেলছিল। ইন্ডিয়ার স্কোর তখন 7 ওভারে 39 রান, 1 উইকেটের বিনিময়ে। 8 নম্বর ওভার করতে আসলো জনসন। এই ওভারেও রান হলো না। চতুর্থ বলে রবিন উতাপ্পা একটা সিঙ্গেল নিয়ে গম্ভীরকে স্ট্রাইক দিলেন। গম্ভীর শেষ বলে একটা 6 মারার প্রচেষ্টা করলো। বলটা দেখে মনে হচ্ছিল বাউন্ডারি পার হয়ে যাবে, কিন্তু অস্ট্রেলিয়ান ফিল্ডার ব্র্যাড হজ দৌড়ে এসে ক্যাচটি তালুবন্দি করলেন। এরই সাথে গৌতম গম্ভীরকে ড্রেসিং রুমে ফিরতে হলো। 25 বলে মাত্র 24 রান করে গম্ভীর ফেরত গেল। স্টেডিয়ামে তখন ভারতীয় ফ্যান্সরা পুরোপুরি হতাশ। সবাই ভাবছিল এই ম্যাচে হয়তো আর কিছুই হবে না, ভারত বোধহয় এখানেই থেমে যাবে। কিন্তু ক্রিকেট তো এমনই একটা খেলা যেখানে এক মুহূর্তই পারে পুরো গল্পটা বদলে দিতে। আর সেই গল্প বদলাতে মাঠে নামলো যুবরাজ সিং। বন্ধুরা, কিছু ক্রিকেটার থাকে যাদের নাম শুনলেই মনে হয় এই মানুষটা মাঠে নামলো মানেই বিপরীত দলের রাতের ঘুম উধাও। আর ভারতীয় ক্রিকেটের সেই নামটা হলো যুবরাজ সিং। যখন যুবরাজ সিং মাঠে নামলেন তখন ভারতের স্কোর 8 ওভারে 41-এ 2 উইকেট। রান উঠছে মন্থর গতিতে, যেন ট্রেন লেট করে চলছে। অস্ট্রেলিয়ার ফিল্ডাররা আত্মবিশ্বাসে গরম হয়ে উঠেছে, কিন্তু তারা জানতো না যুবরাজ সিং মাঠে নামা মানেই ঝড় আসছে। মাঠে নেমেই প্রথম বলেই যুবরাজ চোখে চোখ রেখে তাকালেন বোলার স্টুয়ার্ট ক্লার্কের দিকে, যেন ক্লার্ককে মনে মনে বললেন, বড় ম্যাচের আসল রাজাকে তা আমি দেখিয়ে দেব। প্রথম বলটা তিনি একটু দেখে শুনে খেললেন, কিন্তু দ্বিতীয় বলে কোনো ক্ষমা নয়, সোজা উড়িয়ে মারলেন স্কোয়ার লেগের ওপর দিয়ে। বিশাল বড় ছক্কা, যেন যুবরাজ জানান দিল যে আমি এসে গেছি। 10 নম্বর ওভার থেকে শুরু হলো যুবরাজের ধ্বংসযজ্ঞ। অ্যান্ড্রু সাইমন্স বল করতে আসলেন, আর যুবরাজ সিং ঠিক যেটা করার সেটাই করলেন। সাইমন্সের শর্ট বলটাকে কপালের ঘাম মোছার মতো এক হাতে উড়িয়ে দিলেন মিড উইকেটের ওপর দিয়ে। বল যেন স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ল। সেই দিন যুবরাজ সিং এমন খেলা দেখাচ্ছিলেন যেন সিনেমার হিরো, কেউ তাকে আটকাতে পারবে না। ব্রেট লি আসলো, সাইমন্স আসলো, জনসন আসলো, সবাইকে একের পর এক ছক্কা মেরে যুবরাজ যেন অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস ছাই করে দিচ্ছিল। 14তম ওভারে স্টুয়ার্ট ক্লার্কের বলে পরপর দুটো 4-6 মেরে যুবরাজ 50 করলেন মাত্র 20 বলে। তখনই একজন কমেন্টেটর মাইক্রোফোনে বলে উঠল, ইফ ইউ ওয়ান্ট টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ ইউ নিড টু বেট অস্ট্রেলিয়া।
আর যুবরাজ মনে মনে বলছিলেন, অস্ট্রেলিয়াকে হারানো আমার বাঁ হাতের খেলা। অস্ট্রেলিয়ানদের মুখ দেখে মনে হচ্ছিল যুবরাজ সিং একাই যেন গোটা অস্ট্রেলিয়ান দলের মানসিকতা ভেঙে ফেলেছিলেন। বোলারদের মুখগুলো তখন চাঁদের গর্তের মতো শুকিয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার ফিল্ডাররা শুধু বল কুড়াচ্ছিল আর যুবরাজ শুধু ছক্কা হাঁকাচ্ছিল। বন্ধুরা, এই ইনিংসটা তো আসলে ভারতকে ফাইনালের রাস্তা দেখিয়েছিল, কিন্তু ম্যাচ তখনও শেষ হয়নি, কারণ যুবরাজের পর মাঠে নামতে চলেছিল ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। 15 নম্বর ওভারে যখন রবিন উতাপ্পা আউট হয়ে মাঠ ছাড়লেন, তখন ভারতীয় ফ্যান্সদের মুখে একটাই স্লোগান, ধোনি আর ধোনি। চারিদিক যেন ধোনিময় হয়ে উঠল। মাঠে নেমেই ধোনির চোখে মুখে একটা অদ্ভুত শান্ত ভাব, যেন চারপাশে যতই চাপ থাকুক না কেন এই মানুষটার ওপর একটুও প্রভাব পড়বে না। তখনও ধোনি ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত হয়ে ওঠেনি, কিন্তু যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা জানতেন এই ছেলেটা বড় ম্যাচের জন্যই জন্মেছে। প্রথম দিকে ধোনি একটু দেখে শুনে খেললেন। তার খেলার একটা আলাদা ছন্দ ছিল। অন্য ব্যাটসম্যানদের মতো আগুনে ব্যাট চালিয়ে ঝড় তুলতেন না, বরং নিজে ক্রিজে দাঁড়িয়ে পুরো ফিল্ডটা স্ক্যান করতেন। কোথায় ফাঁকা জায়গা আছে, কোথায় বল পাঠালে 2 রান পাওয়া যাবে, সব কিছু যেন মস্তিষ্কের কম্পিউটারে সাজিয়ে রাখতেন। 15 ওভার শেষে ভারতের স্কোর ছিল 187। তখনও মনে হচ্ছিল ভারত বড়জোর 160 বা 70 করতে পারবে, কিন্তু ধোনির পরিকল্পনা ছিল অন্যরকম। 16তম ওভার বল করতে আসলো সাইমন্স। এই ওভারে ব্যাক টু ব্যাক 3টে বাউন্ডারি মেরে ধোনি তার আসল রূপ দেখালো। অন্যদিকে যুবরাজ তখনও ব্যাট চালিয়ে যাচ্ছে। 17তম ওভারে যুবরাজ ক্লার্ককে আরেকটি 6 মারে, কিন্তু তার পরের বলেই 6 মারতে গিয়ে আউট হয়ে যায় সে। যুবরাজের 30 বলে 70 রানের ইনিংস ভারতকে একটা বড় লিড দেয়। 19তম ওভারে ব্র্যাকেনের বলে মিড উইকেটের ওপর দিয়ে একটি বিশাল ছক্কা মারে ধোনি। পুরো স্টেডিয়াম তখন ধোনি ধোনি চিৎকারে ফেটে পড়েছে। ওভারের মাঝেই ধোনির চোখে চোখ পড়ে ব্রেটলির। ধোনি যেন ব্রেটলিকে মনে মনে বলছিলেন, তোর স্পিড গান এখানে কাজ করবে না ভাই, কারণ আমার মাথা তোদের চেয়ে বেশি ফাস্ট। ধোনির ব্যাট থেকে আসা প্রতিটা রান যেন একটাই বার্তা দিচ্ছিল যে ভারত এখন আর আগের ভারত নেই, এবার আমরা বড় ম্যাচ জিততে এসেছি। শেষ 2 ওভারে ধোনির ইনিংসই ভারতকে 188 রানে নিয়ে গেল। মাত্র 18 বলে 36 রান, আর তার স্ট্রাইক রেট ছিল 200। কিন্তু ধোনির ইনিংসের আসল সৌন্দর্যটা ছিল তার ঠান্ডা মাথা। যুবরাজ ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, আর ধোনি সেই ম্যাচটাকে সোনার ফ্রেমে বন্দি করে দিয়ে গেলেন। অস্ট্রেলিয়ার জন্য টার্গেট ছিল 189, কিন্তু এই রান অস্ট্রেলিয়াকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। এবার পালা ছিল ভারতীয় বোলারদের সর্বস্ব দিয়ে লড়াই করা। বন্ধুরা, টি-20 ক্রিকেটে 188 রান খুব বড় লক্ষ্য নয়, আর সেই সময় অস্ট্রেলিয়া ছিল বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটিং লাইন আপের মালিক। গিলক্রিস্ট, হেডেন, সাইমন্স, হাসি, একের পর এক মারকুটে ব্যাটসম্যান। ভারতের 188 রান দেখে অস্ট্রেলিয়ানরা ভাবছিল এ তো নস্যি, কিন্তু তারা একটা বড় ভুল করে ফেলেছিল। ওরা জানতো না ভারতের ওই 11 জন ছেলেরা শুধু ম্যাচ জিততে নামেনি, ওরা নেমেছিল ভারতের সম্মান রক্ষা করতে। অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হলো 2 বিধ্বংসী ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট আর ম্যাথিউ হেডেনকে নিয়ে। গিলক্রিস্ট তো শুরু থেকেই আগুন মেজাজে। আরপি সিং এর 5ম ওভারে 4 আর ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিলেন তিনি আজ ছেড়ে কথা বলবেন না। কিন্তু ঠিক তখনই ভারত আঘাত হানে। 6 নম্বর ওভারের প্রথম বল, শ্রীশান্তের একটা ফুল লেন্থ ডেলিভারি। গিলক্রিস্ট ক্রিজ ছেড়ে মারতে গিয়েছিলেন, কিন্তু বল সরাসরি মিডল স্টাম্প উড়িয়ে দিল। গিলক্রিস্ট বোল্ড। সেই মুহূর্তে গোটা ভারত যেন ঘুম থেকে জেগে উঠল। শ্রীশান্ত বল করার পর গিলক্রিস্টের মুখের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছিল, এই ম্যাচটা আমাদের। গিলক্রিস্ট আউট হলেও অন্যদিকে ম্যাথিউ হেডেন তখনও আগুন মেজাজে খেলছিলেন। 4-6 মেরে ভারতীয় বোলারদের ঘুম হারাম করে দিচ্ছিলেন, আর তার সাথ দিচ্ছিল ব্র্যাড হজ। কিন্তু 9 নম্বর ওভার বল করতে এসে ইরফান পাঠান হজকে ফেরত পাঠালো। এই উইকেটটা ভারতের জন্য খুবই দরকারি ছিল, কারণ হজ যদি সেট হয়ে যেত তাহলে এই ম্যাচ কোনো মতেই ভারতের পক্ষে থাকতো না। এবার ব্যাট করতে মাঠে আসলো অ্যান্ড্রু সাইমন্স। পরের ওভার মানে 10 নম্বর ওভারে হরভজন মাত্র 5 রান দিয়ে একটি দারুণ স্পেল শেষ করলেন। 10 ওভার শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়ালো 77, 2 উইকেটের বিনিময়ে। অস্ট্রেলিয়াকে এবার জেতার জন্য 10 ওভারে 112 রান করতে হতো, যেটা সাইমন্স এবং হেডেনদের জন্য খুব একটা কঠিন লক্ষ্য ছিল না। কিন্তু ক্রিকেট হলো একদম সিনেমার মতো, যেখানে গল্পটা শেষ না হওয়া পর্যন্ত কেউ জানে না শেষ দৃশ্যটা কি হতে চলেছে। এই ম্যাচেও ঠিক তেমনই কিছু ঘটেছিল।
অস্ট্রেলিয়া যখন 13 ওভারের পর 100 পেরিয়ে গিয়েছিল তখন ভারতীয় সমর্থকদের বুকের ধুকপুকানি বাড়ছিল, কারণ এক পাশে দাঁড়িয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্স, সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর মারকুটে ব্যাটসম্যানদের একজন, আর অন্যদিকে ম্যাথিউ হেডেন। ভারতের এখন যে কোনো মূল্যে একটি উইকেট দরকার ছিল, আর ধোনি এটা খুব ভালোভাবেই জানতো। তাই সে শ্রীশান্তকে 15 নম্বর ওভারে বল করাতে নিয়ে আসে, আর এসেই সে চমকে দেয় সবাইকে। ওভারের 4 নম্বর বলেই হেডেনকে বোল্ড করে দেয় শ্রীশান্ত। হেডেন আউট হতেই যেন ভারতীয় টিম আবার অক্সিজেন পায়, গ্যালারি ভরা দর্শক চিৎকার করে ওঠে। এবার মনে হচ্ছিল ভারত ম্যাচে ফিরেছে, কিন্তু সাইমন্সের চোখে মুখে একটাই বার্তা ছিল, খেলা এখনো শেষ হয়নি। সাইমন্স ক্রিজে নামার পর থেকেই ভারতীয় বোলারদের দিশেহারা করে দিচ্ছিলেন। প্রথম কয়েকটা বল দেখে নিলেন, তারপরই শুরু করলেন ধ্বংসলীলা। যোগিন্দর শর্মার ফুল টস বল সরাসরি মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা, পরের ওভারে ইরফান পাঠানকে কভার ড্রাইভে 4, তার পরের বলেই লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা। মাত্র 26 বলে 43 রান করেছিলেন সাইমন্স, আর এই 43 রান যেন ভারতের স্বপ্নে বড় সড়ো একটা ফাটল ধরিয়ে দিয়েছিল। স্টেডিয়ামে তখন ভারতীয় দর্শকরা চুপ করে বসেছিল, কেউই বুঝতে পারছিল না কিভাবে এই মানুষটাকে থামানো যাবে। ধোনি বারবার ফিল্ডিং বদলাচ্ছিলেন, কিন্তু সাইমন্স যেন একাই ম্যাচটা শেষ করে দেওয়ার জন্য মাঠে নেমেছিলেন। সেই সময় কমেন্টেটররা বলছিলেন, যদি আজ অস্ট্রেলিয়া ম্যাচ জেতে তাহলে মনে রাখবেন সেটা শুধুমাত্র সাইমন্সের জন্যই জিতবে। 16তম ওভারে ধোনি বল তুলে দিলেন ইরফান পাঠানের হাতে। পাঠান জানতেন যদি এই ওভারে উইকেট না পড়ে তাহলে ভারত হেরে যাবে। পাঠানের তৃতীয় বল অফ স্ট্যাম্পের বাইরে একটা স্লোয়ার। সাইমন্স ক্রিজ ছেড়ে মারতে গেলেন, কিন্তু বল সোজা গিয়ে হিট করলো স্ট্যাম্পে। সাইমন্স বোল্ড। সেই মুহূর্তে যেন পুরো ভারত আবার প্রাণ ফিরে পেল। পাঠান 2 হাত তুলে দাঁড়িয়ে চিৎকার করলেন, আর ডারবান স্টেডিয়ামে শুধুই ভেসে আসছিল ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগান। বন্ধুরা, বড় ম্যাচে ক্যাপ্টেনদের আসল পরীক্ষা হয় সেই মুহূর্তে যখন দল চাপে থাকে। সাইমন্স আউট হওয়ার পরও ধোনি এক মুহূর্তের জন্য রিল্যাক্স করেননি। তিনি সাথে সাথে বল তুলে দিলেন হরভজন সিংয়ের হাতে, কারণ তিনি জানতেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা স্পিনের বিরুদ্ধে একটু দুর্বল। হরভজন ঠিক তাই করলেন। তার একটার পর একটা ডট বল যেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মাথার ওপর প্রেশার বাড়িয়ে দিচ্ছিল। বন্ধুরা, অস্ট্রেলিয়ার স্কোর তখন 17 ওভারে 159, 4 উইকেটে। মাত্র 3 ওভারে দরকার 30 রান। ম্যাচ তখন একদম ঝুলে আছে, কিন্তু সামনে ছিল আর একটা বড় বিপদ, মাইকেল হাসি। ক্রিকেটের সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো এখানে কখনো কখনো নায়ক হয়ে ওঠে সেই মানুষ যার নাম শুরুর আগে কেউ মুখেও আনেনি। আর 2007 সালের এই সেমিফাইনালে সেই নায়কের নাম ছিল যোগিন্দর শর্মা। ম্যাচ তখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছিল যেখানে কারোরই হারানোর কিছু ছিল না। অস্ট্রেলিয়ার দরকার মাত্র 18 বলে 30 রান, হাতে 6 উইকেট। অনেকেই ভেবেছিল এখান থেকে ভারতকে আর বাঁচানো যাবে না, কিন্তু ক্রিকেটের মজা এখানেই, যেখানে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কেউ জানে না কে জিতবে। 18তম ওভারে ধোনি বল তুলে দিলেন হরভজন সিংয়ের হাতে, কিন্তু ক্রিজে ছিলেন মাইকেল হাসি আর মাইকেল ক্লার্ক। হাসি এমন এক ব্যাটসম্যান যিনি শেষের দিকে রান তোলার মাস্টার ছিলেন। হরভজন সিংয়ের প্রথম বলে মাইকেল ক্লার্ক বোল্ড হয়ে গেল। এর পরের 5টা বলে মাত্র 3 রান দিলেন তিনি। 19 নম্বর ওভার বল করতে আসলো আরপি সিং। এই গুরুত্বপূর্ণ ওভারে আরপি সিং মাত্র 5 রান দিলেন। খেলা পুরো জমে উঠেছিল। শেষ ওভার যখন শুরু হয় তখন অস্ট্রেলিয়ার দরকার ছিল 22 রান 6 বলে। মাঠে তখন ব্র্যাড হেডেন আর মাইকেল হাসি, দুজনেই মারমুখী ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে তখনও বিশ্বাস ছিল ম্যাচটা ওরাই জিতে যাবে। অনেক ক্যাপ্টেন থাকে যারা এমন পরিস্থিতিতে অভিজ্ঞ বোলারদের হাতে বল তুলে দেন, কিন্তু ধোনি সেদিন এমন একজনকে দায়িত্ব দিলেন যার নাম হয়তো তখনকার দিনে কেউই তেমন চিনত না, যোগিন্দর শর্মা। যোগিন্দর শর্মা হাতে বল নিয়ে দাঁড়িয়েছিলেন, আর ঠিক তার পেছনে দাঁড়িয়েছিল ধোনি আর বলছিল, যোগিন্দর তুই পারবি, শুধু একবার বলটা ঠিক জায়গায় ফেলতে হবে। যোগিন্দর প্রথম বলটা একদম নিখুঁত ইয়র্কার করলেন। মাইকেল হাসি পুরোপুরি মিস করে গেল। স্টেডিয়ামের প্রতিটা দর্শক তখন 1 সেকেন্ডের জন্য নিঃশব্দ হয়ে গেল। দ্বিতীয় বলে আর একটা ডট। এখন দরকার 4 বলে 22। যোগিন্দরের তৃতীয় বলটা একটু শর্ট ছিল। হাসি বড় শট খেলতে গিয়ে বল তুলে দিলেন যুবরাজ সিংয়ের হাতে। ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকারে গোটা ডারবান স্টেডিয়াম ফেটে পড়ল। এবার দরকার 3 বলে 22। স্ট্রাইকে ব্রেটলি। চতুর্থ বলে ব্রেটলি 2 রান নিল। এবার সবাই নিশ্চিত ছিল যে ভারত ম্যাচটা জিতছে, যেন আর সবুর সই ছিল না।
পঞ্চম বলে ব্রেটলি আউট হয়ে যায় আর শেষ বলে জনসন একটি 4 মারে, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না, কারণ তখন ভারত এই ম্যাচটি 16 রানে জিতে গিয়েছে। গোটা ভারত তখন আনন্দে ফেটে পড়ল। ধোনি গ্লাভস খুলে ছুড়ে দিলেন আকাশে, আর যোগিন্দর শর্মা রাতারাতি ভারতের হিরো হয়ে গেলেন। বন্ধুরা, ক্রিকেটে একটা কথা আছে, বড় ম্যাচ বড় খেলোয়াড়রা জেতায়, কিন্তু 2007 সালের সেই সেমিফাইনাল ম্যাচ প্রমাণ করে দিয়েছিল বড় ম্যাচ কখনো কখনো ছোট ছোট নামগুলোই জেতায়। যোগিন্দর শর্মা, শ্রীশান্ত, ইরফান পাঠান এই নামগুলো তখন ভারতের ক্রিকেটে খুব বড় ছিল না, কিন্তু সেই রাতে তারা এক একজন হয়ে উঠেছিল অমর নায়ক। শেষ ওভারের থ্রিলার শেষ হওয়ার পর গোটা ভারত তখন যেন আনন্দে পাগল হয়ে গেছে। ভারতের ড্রেসিং রুমে তখন শুরু হয়ে গিয়েছিল বিজয় উৎসব, কিন্তু ওই মুহূর্তে সবচেয়ে শান্ত মানুষটা ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির মাথায় তখন একটাই চিন্তা, ফাইনালে অপেক্ষা করে আছে পাকিস্তান। বন্ধুরা, এই ম্যাচটা শুধু একটা জয় ছিল না, এটা ছিল ভারতের নতুন যুগের সূচনা। এটা ছিল অস্ট্রেলিয়ার সাম্রাজ্য পতনের শুরু। ধোনি সেদিন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন ভারত আর আগের ভারত নেই। বন্ধুরা, ম্যাচ শেষে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মুখ দেখে মনে হচ্ছিল যেন তারা নিজেরাই বিশ্বাস করতে পারছে না যে তারা ভারতের কাছে হেরে গিয়েছে। রিকি পন্টিং মাথা নিচু করে ড্রেসিং রুমে ফিরে গিয়েছিলেন। ব্রেটলি বোলিং করার সময় যতটা আগ্রাসী ছিলেন, ম্যাচ শেষে তার মুখ ছিল শুকনো পাতার মতো। অস্ট্রেলিয়ানদের সেই চুপচাপ মুখগুলোই বলে দিচ্ছিল ভারত এবার সত্যি বদলে গেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেই ম্যাচের আসল নায়ক কে ছিল? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।